আসসালামু আলাইকুম। তো আমরা আজকে আরেকটা ফুরিয়ার ধারা বের করব যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, যার ব্যবধি হচ্ছে -পাই থেকে পাই। তো ফাংশনটির ফুরিয়ার ধারা নির্ণয় করব এবং এখানে আরেকটা প্রশ্ন সমাধান করব। দেখা হচ্ছে পাই স্কোয়ার ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু 1 + 1 ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 3 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 4 স্কোয়ার। তো আমরা ফুরিয়ার ধারা পাই থেকে পাই ব্যবধির মধ্যে জানি পাই থেকে পাই ব্যবধিতে ফুরিয়ার ধারা হলো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু a0 ডিভাইডেড বাই 2 সামেশন অফ n ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি an cos nx প্লাস সামেশন অফ n ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি bn cos এখানে sin nx। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিব, যেখানে a0 n এবং bn এর মান জানি। a0 ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই পাই পাই থেকে পাই ব্যবধিতে, এটাও পাই থেকে পাই ব্যবধিতে, এটাও পাই থেকে পাই ব্যবধিতে। এটা হচ্ছে এফ অফ এক্স ডিএক্স, আর এখানে হচ্ছে এফ অফ এক্স সাথে cos nx অ্যাড হবে cos nx dx, এটাও এফ অফ এক্স। তো এখানে sin nx অ্যাড হবে sin nx dx। তো এটা হচ্ছে 2 নং সমীকরণ, 3 নং সমীকরণ, 4 নং সমীকরণ। তো এখান থেকে আমরা a0 n এবং bn এর মান বের করব। তো 2 নং সমীকরণ হতে a0 ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই পাই পাই থেকে পাই ব্যবধিতে এফ অফ এক্স ডিএক্স। 1 ডিভাইডেড বাই পাই পাই থেকে পাই ব্যবধিতে এফ অফ এক্স এর মান হচ্ছে এক্স স্কোয়ার। তো এখানে আমরা এফ অফ এক্সের পরিবর্তে বসাবো হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স। তো ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই পাই। তো পাই থেকে পাই ব্যবধিতে থাকলে আমরা জানি যে এর এ থেকে এ বা পাই থেকে পাই এরকম যদি থাকে তাহলে আমাদেরকে দেখতে হয় যে এটা জোড় ফাংশন নাকি বেজোড় ফাংশন। তো এখানে আমাদের পাই থেকে পাই ব্যবধিতে আছে। তো মেন সূত্রটা হচ্ছে এ থেকে এ পর্যন্ত। এখানে এর বদলে পাইও থাকতে পারে, 1 2 বা যে কোনো সংখ্যা থাকতে পারে। তো এখানে নিচে মাইনাস হবে এবং উপরে প্লাস যদি থাকে এবং এফ অফ এক্স ডিএক্স থাকে, তাহলে আমরা দুইটা জিনিস বিবেচনা করি। একটা হচ্ছে এটার মান আনসার হয়ে যায় 0 এবং আরেকটার মান হয়ে যায় হচ্ছে 2 × 0 থেকে এ পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স। তো কখন 0 হয়ে যায়? যখন ফাংশনটি হচ্ছে জোড় ফাংশন হয়। এবং কখন এই অংশটুকু হয়? যখন ফাংশনটি হচ্ছে বিজোড় ফাংশন হয়। তো এটা আমরা সকলে আগের যে লেকচারগুলোতে আমরা এই অংশটুকু নিয়ে আলোচনা করছি। এটা তো বিজোড় ফাংশনের জন্য 0 হবে, আর জোড় ফাংশনের জন্য হচ্ছে এই অংশটুকু হবে। যেহেতু এক্স স্কোয়ার হচ্ছে জোড় ফাংশন, তাই এই অংশটুকু আমরা ব্যবহার করব। তো 2 × লিমিটটা হয়ে যাবে এই যে এ থেকে এ ব্যবধিতে লিমিটটা হবে 0 থেকে এ, আর পাই থেকে পাই ব্যবধিতে লিমিটটা হয়ে যাবে 0 থেকে পাই। আর এই ফাংশনটা সবটা ঠিক থাকবে, এক্স স্কোয়ার ডিএক্স সবটা ঠিক থাকবে। তো 2 একের সাথে গুণ হয়ে 2 ডিভাইডেড বাই পাই। আর এখানে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে আমরা জানি যে পাওয়ারের সাথে 1 যোগ হয় আর সম্পূর্ণ পাওয়ারটা নিচে বসে। তো এখানে এক্স কিউব ডিভাইডেড বাই 3, অর্থাৎ এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় হচ্ছে এক্স কিউব ডিভাইডেড বাই 3। তো এক্স কিউব ডিভাইডেড বাই 3, আর লিমিট হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত। তো এই অংশটুকু আবার এখানে আমরা সমাধান করি। তো এখানে এক্সের পরিবর্তে একবার পাই বসাবো, একবার 0 বসাবো। তো এখানে a0 এর মানটা আমরা এই সাইডটি করে ফেলি। তো a0 ইজ ইকুয়াল টু হবে 2 ডিভাইডেড বাই পাই, আর এখানে এক্সের পরিবর্তে পাই কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস, যখন আমরা লোয়ার লিমিটটা বসাবো এক্সের পরিবর্তে 0 কিউব, 0-র সাথে যাই ভাগাকারে থাকুক না কেন সেটা 0 হয়ে যাবে। তো 0, তো এখানে হবে হচ্ছে পাই কিউব এবং নিচে আছে পাই, তো উপরে থাকবে 2 পাই স্কোয়ার ডিভাইডেড বাই 3। তো আমরা এখানে a0 এর মান পাইছি 2 পাই স্কোয়ার ডিভাইডেড বাই 3। এখন আমরা n এর মান বের করব এবং bn এর মান বের করব। তো এতক্ষণ আমরা a0 এর মান বের করলাম 2 পাই স্কোয়ার ডিভাইডেড বাই 3 এবং 3 নং সমীকরণ হতে এখন n এর মানটা বের করব। তো এখানে যদি আমরা মান বসাই 1 ডিভাইডেড বাই পাই পাই থেকে পাই ব্যবধিতে, তো এফ অফ এক্স এর মান কত? এক্স স্কোয়ার cos nx
ডিএক্স। তো এখানেও আমরা জোড় ফাংশন নাকি বিজোড় ফাংশন এটা খেয়াল করব। তো কখন জোড় ফাংশন হয় এবং কখন বিজোড় ফাংশন হয়, এই এক্স স্কোয়ারও জোড় ফাংশন, এই কজ এন এক্সও জোড় ফাংশন। তো জোড় মিলে এই সম্পূর্ণ ফাংশনটা হচ্ছে জোড় ফাংশন। তো এখানে এই সম্পূর্ণ ফাংশনটা জোড় ফাংশন হওয়ার কারণে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে এই সূত্রটা, মাইনাস এ থেকে এ ব্যবধিত এফ অফ এক্স ডিএক্স যখন জোড় ফাংশন হয় তখন 2 × 0 থেকে এ পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স এই সূত্রটা অ্যাপ্লাই করা হয়। এবং ফাংশনটা যদি বিজোড় ফাংশন হয়, মাইনাস এ থেকে এ অথবা মাইনাস পাই থেকে পাই অথবা মাইনাস যে কোনো মান থেকে প্লাস পর্যন্ত মানটা যদি হয়, তাহলে সেটা বিজোড় ফাংশন হলে 0 হয়ে যায়। তো এখানে এটা যেহেতু জোড় ফাংশন, তাই এই সূত্রটা অ্যাপ্লাই করব, 1/পাই। তো 2 আসবে সূত্রের। তো 0 থেকে পাই পর্যন্ত ব্যবধি হবে এবং এই এক্স স্কোয়ার কজ এন এক্সটা ঠিক থাকবে, কজ এন এক্স ডিএক্স। তো এখন আমাদের কাজ হচ্ছে 2 একের সাথে গুণ হয়ে 2/পাই, এটা হচ্ছে, এটাকে ইউ ধরলে এবং এটাকে ভি ধরলে ইউবি এর ফর্মুলা অ্যাপ্লাই করব। এই ইন্টিগ্রেশন ইউভি এর ইন্টিগ্রেশন করলে কি করতে হয়, ইউকে স্থির রেখে ভিকে একবার ইন্টিগ্রেশন করতে হয়, পরে সূত্রের মাইনাস, তারপর ইউকে ডিফারেন্সিয়েট করতে হয় এবং ভিকে ইন্টিগ্রেশন করতে হয়। এই আনসারটা যেটা পাবো সেটাকে আবার ইন্টিগ্রেশন করলে V2 পাবো। তারপর সূত্রের প্লাস, তারপর হচ্ছে এই ইউ প্রাইমকে ডিফারেন্সিয়েট করার পর যে আনসারটা পাবো সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে এবং V2কে আবার ইন্টিগ্রেশন করে V3 বানাতে হবে। তো এভাবে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই হবে। তো এখানে 0 থেকে পাই পর্যন্ত ব্যবধি, আর এক্স স্কোয়ারকে যেহেতু ইউ ধরছি, তো ইউকে স্থির রাখবো, মানে এক্স স্কোয়ার ঠিক থাকবে। এবং V1 মানে কজ এন এক্সকে ইন্টিগ্রেশন করব। আমরা জানি যে কজ এন এক্সকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাই হচ্ছে সাইন এন এক্স ডিভাইডেড বাই এন। তো এখানে আমরা পাবো হচ্ছে সাইন এন এক্স ডিভাইডেড বাই এন। তারপর হচ্ছে সূত্রের মাইনাস এবং যাকে স্থির রাখছিলাম সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এক্স স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েট করি এক্সের সাপেক্ষে, তাহলে এই পাওয়ারটা সামনে চলে আসে এবং পাওয়ারের সাথে 1 বিয়োগ হয়। যেহেতু 2 - 1 মানে 1 উপরে দেওয়ার দরকার নাই, তো 2x হবে। এবং V2 মানে V1কে যে ইন্টিগ্রেশন করলাম সেই ইন্টিগ্রেশনকে আবার ইন্টিগ্রেশন করে V2 বানাতে হবে। তো সাইন এন এক্সকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কজ এন এক্স ডিভাইডেড বাই এন, অর্থাৎ সাইন এন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এন এক্স ডিভাইডেড বাই এন। তো এই সাইন এন এক্সকে ইন্টিগ্রেশন করে পাবো হচ্ছে কজ এন এক্স ডিভাইডেড বাই এন। কিন্তু আগে যে আরেকটা এন ছিল সেটাও তো এখানে থাকবে, তো এখানে হয়ে যাবে এন স্কোয়ার। তো এখানে সূত্রের প্লাস, এই প্লাস বসালাম। এখন ইউ ডাবল প্রাইম করতে হবে। ইউ ডাবল প্রাইম মানে হচ্ছে ইউ প্রাইমকে ডিফারেন্সিয়েট করে যে আনসারটা পাইছি সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো dx অফ 2xকে যদি ডিফারেন্সিয়েট করি, তো এই 2 হচ্ছে ধ্রুবমান ঠিক থাকবে, এক্সের সাপেক্ষে এক্সকে ডিফারেন্সিয়েট করলে আনসার আসে 1। তো এখানে 2 আর 1 গুণ করলে 2 হবে। তো এই অংশটুকুকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আনসার হয় 2। এবং V3 মানে হচ্ছে এই অংশটুকুকে আবার ইন্টিগ্রেশন করতে হবে। এখানে 1 2 নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে ইন্টিগ্রেশনের জন্য, আর প্রাইম আকারে যেগুলো আছে সেগুলো হচ্ছে ডিফারেন্সিয়েটের জন্য। তো কস মাইনাস কস এন এক্স ডিভাইডেড বাই এন স্কোয়ারকে যদি ইন্টিগ্রেশন করি, তো এই কস এন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এন এক্স ডিভাইডেড বাই এন। তো এখানে তো আগেই একটা মাইনাস ছিল, এই মাইনাস, আর সাইন এন এক্স ডিভাইডেড বাই এন হচ্ছে এই যে সাইন এন এক্স ডিভাইডেড বাই এন। কিন্তু আগে তো একটা এন স্কোয়ার ছিল, এখানে একটা এন আসছে সূত্রের জন্য, আগের এন স্কোয়ার মিলে হয়ে যাবে এন কিউব। তারপর হচ্ছে আবার মাইনাস, এখন কত পর্যন্ত যাবে, তো ইউ ডাবল প্রাইম, তো তারপরে হবে ইউ ট্রিপল প্রাইম। এখন ইউ ট্রিপল প্রাইম মানে হচ্ছে ইউ ডাবল প্রাইমকে আবার যদি ডিফারেন্সিয়েট করি সেটা, এখন 2কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয়, তো ddx অফ 2, তো 2কে যদি ডিফারেন্সিয়েট করি আমরা জানি যে কোনো কনস্ট্যান্ট মানকে ডিফারেন্সিয়েট করা মানে হচ্ছে তার মান 0 আসা। তো পরবর্তীতে যখন আমরা করব তাও কনস্ট্যান্ট মান 0 হয়ে যাবে, 0-র সাথে আমরা যদি এই অংশটুকুকে ইন্টিগ্রেশন করি তাহলে 0ই হবে। তার মানে আমাদের আর যেতে হবে না, এতটুকুই শেষ। তো এখানে আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। তো যেহেতু আমরা ইন্টিগ্রেশন করে ফেলছি, তো এখানে যে লিমিটগুলো আছে সেই লিমিটগুলো আমরা এখানে বসায় দেব 0 থেকে পাই পর্যন্ত। তো এখানে এক্স স্কোয়ার সাইন এন এক্স ডিভাইডেড বাই এন, মাইনাসে মাইনাসে প্লাস 2x কজ এন এক্স ডিভাইডেড বাই এন স্কোয়ার। তো প্লাসে মাইনাসে মাইনাস 2 সাইন এন এক্স ডিভাইডেড বাই এন কিউব। তো এভাবে যাবে হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত।
তো এখন আমাদের কাজ হচ্ছে এই লিমিটটা বসানো। তো এখানে যদি আমরা লিমিট বসাই 2/পাই, তো এই হায়ার লিমিটটা যদি এখানে বসাই, আমরা জানি যে সাইন এই যে এক্সের জায়গায় যদি পাই বসাই, তো আমরা জানি সাইন n পাই 0, মানে সাইন 1 পাই, সাইন 2 পাই, সাইন 3 পাই, এরা সবাই হচ্ছে 0। অর্থাৎ পায়ের সাথে কোনো পূর্ণ সংখ্যা মান থাকলে সেটা 0 হয়ে যায়। তেমনইভাবে সাইন n পায়ের মানও কি 0, তো এরা সবাই 0। তো এখানে আমরা যখন পাই বসাবো তখন সাইন n পাই হয়ে যাবে 0 হয়ে যাবে। 0-র সাথে যাই গুণাকারে বা ভাগাকারে থাকুক না কেন সবটাই 0 হয়ে যাবে। তো প্লাস এ প্লাস সেমভাবে এখানে যদি আমরা বসাই তো 2 পাই হবে। আর কস এখানে এক্সের জায়গায় যদি পাই বসাই তো কস n পাই / n স্কোয়ার। তো মাইনাস এ মাইনাস, আবার সেমভাবে এখানে এই এক্সের জায়গায় যদি পাই বসাই তো 2 সাইন n পাই। সাইন n পাইয়ের মান 0, 0-র সাথে 2 গুণাকার আছে মানে 0, 0-র সাথে n কিউব ভাগাকার আছে মানে 0 হয়ে যাবে। তারপর হচ্ছে এই হায়ার লিমিট বসানো শেষ, এখন আমরা লোয়ার লিমিটটা বসাবো। তো সূত্রের মাইনাস, এখন এই 0 যদি এই এক্সের সাথে বসাই তো 0 হয়ে যাবে। 0-র সাথে এই সবটা গুণাকারে থাকলে সবটাই তো 0, তো 0। এই যে প্লাস এ প্লাস, সেমভাবে এই 0টা যদি এখানে বসাই 2 × 0, তো 0-র সাথে এটা গুণাকারে আছে মানে 0 হয়ে যাবে। মাইনাস মাইনাস, এখন এখানে যদি এক্সের জায়গায় 0 বসাই সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, তো 0-র সাথে এই সবটা গুণাকার আছে ভাগাকার আছে থাকুক, তো এটাও 0 হয়ে যাবে। তো আমাদের লিমিট বসানো শেষ এখানে। তো এখানে থাকবে হচ্ছে 2/পাই, আর এই অংশটুকু এটার সাথে গুণাকার আছে, তো এই জন্য আমরা গুণ দিব 2 পাই। আমরা জানি যে cos n পাইয়ের মান হচ্ছে -1/n, তো এটা আমাদের সূত্র যে cos n পাইয়ের মান হচ্ছে -1/n। এই পাই এবং নিচের পাই কাটা যাবে, 2 2 গুণ করলে 4 হয়, -1/n / তো নিচে n স্কোয়ার থাকবে, কারণ হচ্ছে এই যে এটার মান হচ্ছে cos n পাইয়ের মান হচ্ছে -1/n, আর নিচে n স্কোয়ার ছিল, এই যে n স্কোয়ার, তো এখানেও n স্কোয়ার হবে। তো আমরা এতক্ষণ বের করলাম হচ্ছে an এর মান, এখন আমরা bn এর মানটা বের করব। তো a0 এর মান পাইছি 2π² / 3 এবং an এর মান পাইছি হচ্ছে 4 × -1/n / n স্কোয়ার। তো এখন আমরা bn এর মানটা বের করব। তো আমরা bn এর সূত্রটা কি জানি, bn = 1/পাই মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে f(x) sin nx dx। তো f(x) এর মান হচ্ছে x স্কোয়ার, তো আমরা মানটা বসাবো 1/পাই মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে x স্কোয়ার sin nx dx। তো এই ফাংশনটা যেহেতু এই x স্কোয়ার হচ্ছে জোড় ফাংশন এবং sin nx হচ্ছে বিজোড় ফাংশন, তো একটা জোড় ফাংশন এবং একটা বিজোড় ফাংশন মিলে গঠিত হয় বিজোড় ফাংশন। তো এই সম্পূর্ণ অংশটুকু যেহেতু একটা বিজোড় ফাংশন, আমরা জানি যে বিজোড় ফাংশনের ক্ষেত্রে এরকম -পাই থেকে পাই ব্যবধিতে থাকলে তার মান হয়ে যায় 0। তাহলে আমরা এখানে লিখতে পারবো 1/পাই ইন্টু এই সম্পূর্ণ মানটা হয়ে যাবে 0। তো জোড় ফাংশন এবং বিজোড় ফাংশন সম্পর্কে আমরা আগের লেকচারগুলোতে অবশ্যই বলছি, তো সেইখান থেকে আমরা দেখলে বুঝতে পারবো যে এই x স্কোয়ার হচ্ছে জোড় ফাংশন এবং sin nx হচ্ছে বিজোড় ফাংশন। তো একটা জোড় ফাংশন এবং একটা বিজোড় ফাংশন মিলে গঠিত হয় হচ্ছে বিজোড় ফাংশন। তো এই বিজোড় ফাংশন সমান 0, এজন্য আমরা 0 লিখছি। তো 1/পাইয়ের সাথে 0 যেহেতু গুণাকারে আছে, তো 0 যার সাথে গুণাকারে থাকুক না কেন সেটা 0 হয়ে যায়। তো এখন আমাদের কাজ হচ্ছে 1 নং সমীকরণের মধ্যে a0, an এবং bn এর মান বসানো। তো এখানে আমরা লিখি যে 1 নং সমীকরণে a0, an ও bn এর মান বসাই। তো এখানে 1 নং সমীকরণটা ছিল এরকম, f(x) = a0 / 2। তো a0 / 2 এর হাফটা আমরা এখানে লিখলাম, আর a0 এর মান কত পাইছি 2π² / 3। তো এখানে a0 এর মানটা বসাবো 2π² / 3, কারণ হচ্ছে a0 / 2 যে কথা 1/2 × a0 একই কথা। তো এভাবে 1/2টাকে আলাদা লিখছি এবং a0 এর মানটা সাইডে লিখছি 2π² / 3। তারপর হচ্ছে 1 নং সমীকরণটা খেয়াল করলে দেখবো যে তারপর প্লাস আছে n = 1 থেকে ইনফিনিটি, তারপর আছে হচ্ছে an এর মান কত পাইছি 4 × -1/n / n স্কোয়ার। তো আমরা n এর মানটা বসাবো 4 × -1/n / n স্কোয়ার।
তো সাথে cos nx এক্সট্রা ছিল, তারপর হচ্ছে প্লাস n ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি, তারপর হচ্ছে bn এর মান বসাবো। bn এর মান তো 0, তো 0-র সাথে যাই গুণাকারে থাকুক না কেন সম্পূর্ণ অংশটুকু 0ই হয়ে যাবে, তাহলে আর এটা লেখার দরকার নেই। তো এটা আমরা 1 নং সমীকরণ থেকে অংশটুকু বসাতে পারি। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে 2 কাটা যাবে, থাকবে হচ্ছে পাই স্কোয়ার ডিভাইডেড বাই 3 প্লাস, তো এখানে আমরা এই n এর বদলে যেহেতু সামেশন অফ n ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত আছে, তো একবার আমরা n এর বদলে 1 বসাবো, একবার 2 বসাবো, একবার 3 বসাবো। বসানোর পর একটা ধারা সৃষ্টি হবে, তো সেই ধারাটাই এখন আমরা লিখব। তো সামেশন উঠে যাবে, কারণ সামেশন উঠাই তো n ইজ ইকুয়াল টু 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, এরকম বসাতে থাকবো। তো এই 4টা হচ্ছে কনস্ট্যান্ট মান, n যেখানে থাকবে সেখানেই 1 2 3 বসাবো, আর বাকি যারা থাকবে সেটা তো কনস্ট্যান্ট। তো 4টাকে আমরা এই সামেশনের বাইরে বের করে দেব এবং থার্ড ব্র্যাকেট দেব। তো এই অংশটুকু আমি একটু এখানে লিখে তারপর বুঝাই দিচ্ছি। 4 তো আমরা সামেশনের বাইরে বের করে দিলাম, তো থাকবে হচ্ছে -1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n স্কোয়ার, আর সাথে আছে হচ্ছে cos nx। এখন আমাদের কাজ হচ্ছে n এর বদলে 1 বসাবো প্রথমে, তো -1 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1 স্কোয়ার cos 1x, মানে n এর যেখানে যেখানে n থাকবে সেখানে 1 বসাইছি। এখন -1 টু দি পাওয়ার যদি জোড় হয় তাহলে এই মাইনাসটা থাকে না, আর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে এই মাইনাসটা থাকে। এখন এই পাওয়ার 1 মানে হচ্ছে 1 বিজোড় মান, তাহলে এই মাইনাসটা থাকবে -1। এবার যদি এরকম থাকতো -1 টু দি পাওয়ার 2, তাহলে এই মাইনাসটা থাকতো না, সরাসরি +1 হইতো। এখন যদি -1 টু দি পাওয়ার 3 থাকতো, তাহলে এই মাইনাসটা অবশ্যই থাকতো, -1 হইতো। এখন এখানে পাওয়ার যতই থাকুক না কেন, 1-এর উপরে পাওয়ার যাই থাকুক সেটা 1ই হয়। তো এখানে আমরা আনসারটা কি পাবো, -1, তো 1 তো দেওয়ার লাগে না, তো 1 দিব না, এখানে n এর বদলে 1 বসাইছি x, তো cos 1x ডিভাইডেড বাই 1 স্কোয়ার। তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি, এই 1 তো x এর সাথে 1 গুণ হয়ে তো xই হবে, তো cos x ডিভাইডেড বাই 1 স্কোয়ার। তো যখন আমরা n এর বদলে 1 বসাবো তখন মানটা পাবো হচ্ছে এই cos x ডিভাইডেড বাই 1 স্কোয়ার, তো cos x ডিভাইডেড বাই 1 স্কোয়ার। এখন আমরা দেখব 2 বসানোর পর কত আসে, এখানে মাইনাস কিন্তু আছে একটা, তো এখানে যদি 2 বসায় n এর বদলে, তাহলে এই মাইনাসটা থাকবে না, তো সরাসরি শুধু 1 হবে। আর নিচে n এর বদলে যদি 2 বসাই তাহলে কি হবে, তো এখানে n এর বদলে 2 বসালে আনসারটা পাবো হচ্ছে 1, আর নিচে n এর বদলে যদি 2 বসাই 2, আর উপরে আছে স্কোয়ার, 2 স্কোয়ার cos, আর n এর বদলে 2 বসালে 2x, তাহলে cos 2x। এই cos 2x এটার সাথে গুণ হয়ে cos 2xই হবে ডিভাইডেড বাই 2 স্কোয়ার। তো এখানে যখন আমরা 2 বসাবো তখন প্লাস, এই যে এখানে যেহেতু মাইনাস বা আসে নাই, তো এটা তো প্লাসেরই, তো প্লাস cos 2x ডিভাইডেড বাই 2 স্কোয়ার, তো প্লাস cos 2x ডিভাইডেড বাই 2 স্কোয়ার। এখন এই n এর বদলে যদি 3 বসাই তাহলে কিন্তু মাইনাসটা থাকে, এই যে n এর বদলে 3 বসালে মাইনাসটা থাকবে, তাহলে উপরে হবে -1 ডিভাইডেড বাই, এখানে তো n এর বদলে 3 বসাবো 3 স্কোয়ার cos, এই n এর বদলে 3 বসাবো cos 3x, তাহলে 1-এর সাথে গুণ হয়ে উপরে চলে যাবে cos 3x ডিভাইডেড বাই 3 স্কোয়ার, আর এই মাইনাস এই মাইনাস। তো যখন আমরা 3 বসাবো তখন আনসারটা পাবো হচ্ছে -cos 3x ডিভাইডেড বাই 3 স্কোয়ার। আবার যদি আমরা এখানে 4 বসাই তাহলে আবার প্লাস পাবো, cos 4x ডিভাইডেড বাই 4 স্কোয়ার। পরে আবার 5 বসালে মাইনাস আসবে, এভাবে দাঁড়াটা যাবে cos 5x ডিভাইডেড বাই 5 স্কোয়ার, আবার প্লাস, এভাবে যেতে থাকবে। তো এখানে যে ধারাটা পাইছি এটাই হচ্ছে আমাদের ফুরিয়ার ধারা। তো আমাদের প্রশ্নের মধ্যে প্রথমে বলছিল যে ফুরিয়ার ধারাটি নির্ণয় করো, তো এটি হচ্ছে ফুরিয়ার ধারা, এটি হলো নির্ণয় ফুরিয়ার ধারা। তো তারপর আমাদের 1 নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে পাই স্কোয়ার ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 3 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 4 স্কোয়ার, এভাবে ধারাটা যাবে, সেটা নির্ণয় করব। তো এখন আমরা 1 নম্বরের যে আনসারটা সেটা বের করব। তো এটাকে আমরা একটা সমীকরণ দেই, তো এটাকে আমরা 5 নং সমীকরণ দিতে পারি। তো আগে যদি আমরা 4 নং সমীকরণ পর্যন্ত গিয়ে থাকি তাহলে এটা 5 নং সমীকরণ। তো 5 নং সমীকরণে আমরা এখন x ইজ ইকুয়াল টু পাই বসাবো। কেন বসাচ্ছি, কারণ হচ্ছে আমাদের আনসারটা বের করার জন্য পাই বসাতে হবে।
এক্স ইজ ইকুয়াল টু পাই 5 নং সমীকরণে বসাই। তো মানটা কি পাবো, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু পাই স্কোয়ার ডিভাইডেড বাই 3 প্লাস 4 ইন্টু মাইনাস 1 cos পাই ডিভাইডেড বাই 1 স্কোয়ার প্লাস cos 2 পাই ডিভাইডেড বাই 2 স্কোয়ার মাইনাস cos 3 পাই ডিভাইডেড বাই 3 স্কোয়ার প্লাস cos 4 পাই ডিভাইডেড বাই 4 স্কোয়ার মাইনাস cos 5 পাই ডিভাইডেড বাই 5 স্কোয়ার। তো এভাবে যাবে ধারাটা। তো একটা ব্যাপার খেয়াল করি, cos পাই ইজ ইকুয়াল টু -1, cos 2 পাই ইজ ইকুয়াল টু +1, আবার cos 3 পাই ইজ ইকুয়াল টু -1, cos 4 পাই ইজ ইকুয়াল টু +1। তো এই ইয়াটা মনে রাখবো, কারণ হচ্ছে সাইনের বেলায় সাইন পাই ইজ ইকুয়াল টু 0, সাইন 2 পাই 0, সাইন 3 পাই 0, সাইন n পাই 0। সাইনের বেলায় এরকম হয়, কিন্তু কজের বেলায় cos পাই ইজ ইকুয়াল টু প্রথমে -1 পরে +1 আবার -1 পরে +1 এরকম। তো এই যে মানটা পাইছি এখানে যদি আমরা বসাই তাহলে cos পাই কত, cos পাই হচ্ছে -1। তো এখানে -1 হবে আর এখানে আরেকটা মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো +1 ডিভাইডেড বাই 1 স্কোয়ার। তো এখানে আমরা মানটা পাবো হচ্ছে পাই স্কোয়ার ডিভাইডেড বাই 3 প্লাস 4 প্লাস 1 ডিভাইডেড বাই 1 স্কোয়ার মানে হচ্ছে 1। তো cos 2 পাই ইজ ইকুয়াল টু +1 হওয়ায় এখানে হবে 1 ডিভাইডেড বাই 2 স্কোয়ার, সাথে প্লাস যেহেতু 1 তো প্লাসে প্লাসে প্লাস 1 ডিভাইডেড বাই 2 স্কোয়ার। আবার এখানে cos 3 পাই ইজ ইকুয়াল টু -1, আবার এইখানে মাইনাস আছে, তো ওই মাইনাস এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস, তো উপরে হবে 1 ডিভাইডেড বাই 3 স্কোয়ার। আবার cos 4 পাই ইজ ইকুয়াল টু +1, তো এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস 1 ডিভাইডেড বাই 4 স্কোয়ার। আবার cos 5 পাই ইজ ইকুয়াল টু কী হবে, -1। তো cos 5 পাই যেহেতু -1, এখানে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস 1 ডিভাইডেড বাই 5 স্কোয়ার, তারপর একটা প্লাস, এভাবে আমাদের ধারাটা এগোবে। তো এখানে পাই না বসিয়ে যদি অন্য কোনো মান বসাতাম, 0 বসাতাম বা অন্য যে কোনো মান বসাতাম, তাহলে কিন্তু আমরা এই ধারাটা পেতাম না। তো এই ধারাটা না পাওয়ার জন্য আমাদেরকে নিজেরাই ঠিক করতে হবে আসলে এখানে এক্সের বদলে আমরা কি বসাবো। তো যখনই দেখতেছি পাই বসাইছি তখন এই ধারাটা কিন্তু আমরা পাইছি। তো এখানে আমরা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এই অংশটুকু লিখে নিলাম, কারণ এই অংশটুকু আমরা পাইছি। তো এখন আমাদেরকে প্রশ্নের মধ্যে চলে যেতে হবে। তো এই 1 নম্বর প্রশ্নটা সমাধান করার জন্য আমাদেরকে ফাংশনটা খেয়াল করতে হবে। তো আমাদের ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, যার ব্যবধি হচ্ছে -পাই থেকে পাই পর্যন্ত। তো এই এক্সের মানটা -পাই থেকে বড় হবে, +পাই থেকে ছোট হবে, কিন্তু +পাইয়ের সমানও হবে না, -পাইয়ের সমানও হবে না। তো এই ক্ষেত্রে আমরা যে এখানে পাই নেওয়ার পর, এখানে এফ অফ এক্স না, এফ অফ পাই, কারণ হচ্ছে এখানে আমরা পায়ের মানটা বসাইছি। তো এখানে যে আমরা পায়ের মানটা বসাইছি, আসলে কি আমরা এই পায়ের মানটা বসাতে পারবো? তো এটার তো একটা শর্ত আছে, কিন্তু এখানে আমরা দেখব যে এই -পাই থেকে পাই পর্যন্ত ব্যবধিতে পাইটাকে নেওয়া যাবে না, কারণ হচ্ছে এখানে যদি একটা চিহ্ন থাকতো, এই চিহ্নটা তখন বোঝা যেত যে পায়ের সমান বা পায়ের থেকে ছোট, তো পাই নেওয়া যেত। কিন্তু এখানে যেহেতু এই চিহ্নটা নাই, সেহেতু আমরা এই পাইটা নিতে পারবো না। কিন্তু আমাদের প্রশ্নের সমাধান করার স্বার্থে আমাদেরকে পাইটা নিতে হবে বা নিয়েছি। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তো এই ক্ষেত্রে ডিরিচলেটের শর্তটা আমরা প্রয়োগ করব। তো ডিরিচলেটের বলেন যে যখন কোনো ফাংশন এক্স বিন্দুতে বিচ্ছিন্ন হয়, অর্থাৎ এফ অফ এক্স একটা ফাংশন, সেই ফাংশনটাতে এক্স যদি বিচ্ছিন্ন হয় তখন আমরা একটা সূত্র অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে এফ অফ এক্স মাইনাস প্লাস এফ অফ এক্স প্লাস ডিভাইডেড বাই 2। তো এখানে খেয়াল করলে দেখব যে এই এক্স মাইনাস এক্স প্লাস দ্বারা কী বোঝায়। যদি দুইটা ফাংশন থাকতো তাহলে আমরা দুইটা ফাংশনের ক্ষেত্রে যে এই এক্স মাইনাস বলতে এক্স নিম্ন মানের যে ফাংশনটা আছে সেটা নিতাম, এবং এক্স প্লাস বলতে যে সর্বোচ্চ মানের যে ফাংশনটা সেটা নিতাম।
তো এখানে এফ অফ এক্স মাইনাসের যে ফাংশনটা সেটাও হচ্ছে এক্স স্কোয়ার এবং এফ অফ এক্স প্লাসের যে ফাংশনটা সেটাও হচ্ছে এক্স স্কোয়ার। তো এখানে আমরা খেয়াল করলে দেখব যে এখানে এক্স মাইনাসের বদলে হবে এফ অফ পাই মাইনাস প্লাস এখানে হবে এফ অফ পাই প্লাস। তো এফ অফ পাই মাইনাসের যে ফাংশন সেটা হচ্ছে এক্স স্কোয়ার। তো এখানে তো আর এক্স স্কোয়ার দেওয়া যাবে না, যেহেতু পাই বসাচ্ছি, তো এখানে হবে পাই স্কোয়ার প্লাস, আর এফ পাই প্লাসের জন্য এখানে কি এক্স স্কোয়ার ফাংশনটা, আর এই এক্সের বদলে আমাদের পাই বসাতে হবে। তো পাই স্কোয়ার আর নিচে সূত্রের 2 এই 2, তো 2 পাই স্কোয়ার ডিভাইডেড বাই 2। তো এখানে হবে শুধু পাই স্কোয়ার। আর এই যে পাই স্কোয়ারটা পাইছি এটা কার মান পাইছি? এই এফ অফ পাই এর মান। তো যখনই আমরা এফ অফ পাই বসাবো তখন আনসারটা পাবো হচ্ছে পাই স্কোয়ার। তো এখানে এই কাজটাই করব যে লিখবো যে এক্স ইকুয়াল টু পাই বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি হচ্ছে বিচ্ছিন্ন। যখন বিচ্ছিন্ন বলতে কি বোঝাই? যে আমরা এই পাইটা নিতে পারবো না, কারণ এখানে আমাদের অধিকার দেওয়া হয় নাই। পায়ের মানটা, এই এক্সের মানটা পায়ের থেকে ছোট নিতে পারবো কিন্তু পাই নিতে পারবো না। এই জন্য ডিরিচলেটের শর্তটা এখানে প্রয়োগ করা লাগবে। তো ডিরিচলেটের শর্ত না লিখে এখানে লিখবো যে এখন এক্স ইজ ইকুয়াল টু পাই বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি বিচ্ছিন্ন। তো সুতরাং এফ অফ পাই ইজ ইকুয়াল টু কী লিখতে পারবো? যে এফ অফ পাই মাইনাস প্লাস এফ অফ পাই প্লাস ডিভাইডেড বাই 2। তো এফ অফ পাই মাইনাসের যে ফাংশনটা আছে সেটাও এক্স স্কোয়ার, আর এফ অফ পাই প্লাসের জন্য এই ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার। কিন্তু আমরা যেহেতু এক্স স্কোয়ার এফ অফ পাই নিতেছি, তো এই এফ অফ পাই নেওয়ার কারণে এক্স স্কোয়ারের বদলে পাই স্কোয়ার লিখতে হবে, এই এক্সের বদলে পাই লিখতে হবে। তো পাই স্কোয়ার প্লাস পাই স্কোয়ার ডিভাইডেড বাই 2, 2 পাই স্কোয়ার ডিভাইডেড বাই 2 সমান পাই স্কোয়ার। তো এখানে একটা এফ অফ পাই পাইছি, আবার এখানেও একটা এফ অফ পাই পাইছি। তো আমরা লিখতে পারবো এই যে এই অংশটুকু সমান হচ্ছে পাই স্কোয়ার। তো সুতরাং পাই স্কোয়ার ডিভাইডেড বাই 3 প্লাস 4 ইন্টু 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 3 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 4 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 5 স্কোয়ার প্লাস এটা সমান হচ্ছে পাই স্কোয়ার। এখন হচ্ছে এই অংশটুকু যেহেতু বের করব, তাহলে এই মানগুলো ওই সাইডে নিয়ে যাব। তাহলে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 3 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 5 স্কোয়ার প্লাস, তো এই অংশটুকু যদি ওই সাইডে যায় তাহলে এটা প্লাস আকার আছে, ওই সাইডে গেলে মাইনাস হবে, পাই স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার ডিভাইডেড বাই 3। তো এটাকে যদি আমরা একটু সমাধান করি, আর এই যে এটার সাথে কিন্তু 4 আছে, তো এই অংশটুকুকে যদি একটু সমাধান করি তাহলে হবে 3 পাই স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার ডিভাইডেড বাই 3, তাহলে হবে 2 পাই স্কোয়ার ডিভাইডেড বাই 3। এখন এই 4টা যদি এই সাইডে আসে তাহলে কি হবে? 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 3 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 5 স্কোয়ার প্লাস ডট ডট ইজ ইকুয়াল টু হবে 2 পাই স্কোয়ার ডিভাইডেড বাই 3। তো এই 4 এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে, কারণ এই সম্পূর্ণ মানের সাথে এই 4টা গুণ আকারে আছে, তো ভাগ হয়ে গেলে 1 ডিভাইডেড বাই 4 হবে। তো 2 2 কাটা যাবে, এখানে 2 থাকবে, তাহলে উপরে থাকবে পাই স্কোয়ার, 3 আর 2 গুণ করলে হবে 6। তো আমাদের আনসারটা ছিল পাই স্কোয়ার ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু এই অংশটুকু প্রমাণ করার জন্য। তাহলে এই যে পাই স্কোয়ার ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু এই অংশটুকু। সুতরাং পাই স্কোয়ার ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 3 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 5 স্কোয়ার।